রক্তের মধ্যে যদি গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, ইন্ডিয়াতে 101 মিলিয়ন ডায়াবেটিক পেশেন্ট থাকে, চিন্তা করতে পারবে না এত ডায়াবেটিক পেশেন্ট। কেউ বলে আমার পেচ্ছাপ বারে বারে যে রাত্রিবেলা অন্তত 5-6 বার আগে উঠতে হয়। এক একটা পেশেন্ট এক এক রকম ভাবে আসে। এখন বর্তমান নিয়ম যেটা হয়ে গেছে, যে কিছু নিয়ে আসুক না কেন সুগার তার করতেই হবে, সুগার করতেই হবে। সুগার দ্য মেইন কজ অফ ডিফারেন্ট। ইউজুয়ালি 40 years এর পরে কিন্তু প্রবণতাটা ভীষণ বেশি থাকে, তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি। কিভাবে বুঝবো যে এটা টাইপ 2 না টাইপ 1? খুব ইম্পর্টেন্ট। ক্যাপসুল বলো, এগুলি দিয়ে যখন আমরা ট্রিট করি পেশেন্টদের, সুগারটা একেবারে ছেড়ে দিতে হবে, তাকে কিছু করার নেই। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আবারও চলে এসেছি আমরা নতুন একটি বিষয়ে আলোচনা করতে। আমাদের সাথে রয়েছেন কনসালটেন্ট ফিজিশিয়ান, স্পেশাল ইন্টারেস্ট ডায়াবেটিস। নমস্কার, আমি ডক্টর সমীর কুমার ঘোষ, কনসালটেন্ট ফিজিশিয়ান, স্পেশাল ইন্টারেস্ট ইন ডায়াবেটিক ফিল্ড। তো আজকে উপকার থেকে যারা অনলাইন এই চ্যানেলটা চালায়, এবং এটা সমস্ত পেশেন্টদের জন্যই খুব ভালো, যারা ইউজুয়ালি আসতে পারে না আমাদের চেম্বারে এবং বিভিন্ন কারণে চেনেও না ডাক্তারদের। তো সেই ক্ষেত্রে একটা বড় উদ্যোগ, এই উদ্যোগ সফলতার সঙ্গে কাজ করছে এবং এরা সাফল্য আমি কামনা করি। এবং আপনাদের খুব সুবিধা হবে যখন আপনারা জানতে পারবেন যে কি কি জিনিসের উপরে ওরা এগিয়ে যাচ্ছে এবং আপনারা কিভাবে উপকার পাচ্ছেন। যেমন আপনি বাড়িতে বসে অনলাইন বুকিং করতে পারবেন ডাক্তারকে। তারপরে যদি নিজে আসতেও না পারেন, অনলাইনে দেখাও যায়, আমি দেখি। বাড়িতে আপনি বসে আছেন, আপনি হয়তো আসতে পারছেন না কোনো কারণে, আপনার ফ্যামিলির উদ্যোগে অনলাইনে আমি দেখে দেবো, সেটাও হয়। তো এইভাবে আর আসতে পারলে তো খুব ভালো হয়। সামনে দেখা আর অনলাইনে দেখা একটু পার্থক্য রয়েছে, কিন্তু আমি চাই আপনারা এসে দেখাবেন, যদি মনে হয় দেখাবেন। জোরজার কোনো ব্যাপার নেই, উপকার সেরকম করেও না। উপকার আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে নাম্বার, ডাক্তারের নাম্বার, এবং ডাক্তার কি বিষয়ে আপনাকে এর উপরে চিকিৎসা করবেন তার ব্যাপারটা একটু খোলাখুলি বলে দিচ্ছেন। এইটুকুই ওনাদের কাজ। তারপরে আপনার চিন্তা ভাবনা নিয়ে আপনি এগোবেন। ধন্যবাদ। তো আজ আমরা আলোচনা করব ডায়াবেটিস নিয়ে। তো স্যার, ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি কি? ডায়াবেটিস হচ্ছে রক্তের মধ্যে যদি গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, সাধারণ যে আমাদের লেভেলটা আছে, ধরো 120 লেভেল, মোটামুটি 120 উপরে যদি উঠে যায়, স্পেশালি আমরা বলি ফাস্টিংটা 128 আর পিপিটা মোটামুটি 180, এই দুটো রেঞ্জের মধ্যে থাকলে তাদের নজরে রাখবে। আর যখন এর বাইরে চলে যাবে পেশেন্ট, তখন তাদের চিকিৎসার প্রয়োজন হয়। তো আমাদের দেশে মনে করো ইন্ডিয়াতে 101 মিলিয়ন ডায়াবেটিক পেশেন্ট থাকে, চিন্তা করতে পারবে না এত ডায়াবেটিক পেশেন্ট। আর একটা মজার কথা, প্রি ডায়াবেটিক নামে একটা টার্ম আছে, সেই টার্ম থেকে তুমি বুঝতে পারবে যে একটা সময় ধরো ফাস্টিং ব্লাড সুগার, পিপি ব্লাড সুগার, এগুলি আমরা করি। তো ফাস্টিং ব্লাড সুগার যদি কারো 110 এই লেভেলে থাকে, তাহলে আমরা বলবো ওরা প্রি ডায়াবেটিক। প্রি ডায়াবেটিক মানে কি? প্রি ডায়াবেটিক ওরা ভবিষ্যতের ডায়াবেটিক পেশেন্ট, বুঝতে পেরেছো? ভবিষ্যৎ ডায়াবেটিক পেশেন্ট। এখন প্রথমে যদি আমি প্রি ডায়াবেটিস টেস্টটাকে কন্ট্রোল করে দিতে পারি, যদি ওনাকে, সেটা ওষুধ লাগবে না, বিভিন্ন লাইফস্টাইল মডিফিকেশন, তারপরে ফুড যেভাবে খাওয়ার কথা আমরা বলবো, এইগুলি যদি করতে পারি, তাহলে ওনা হয়তো ডায়াবেটিস অনেক পিছিয়ে দিতে পারবো। কারণ ডায়াবেটিস এমন একটা জিনিস, এটা হচ্ছে জেনেটিক। আর ডায়াবেটিস দু ধরনের হয় ইউজুয়ালি। এক নম্বরের ডায়াবেটিস, ওটা আমি বাদ দিই, ইনসিপিটাসটা আমি বলছি না এখানে, ডায়াবেটিস মেলাইটাস নিয়ে কথা বলছি। ডায়াবেটিস মেলাইটাস একটা হচ্ছে জন্মগতভাবে একটা চলে আসে, টাইপ 1। টাইপ 1 এ কিন্তু মুশকিল কি বলতো, টাইপ 1টা হচ্ছে এরা জেনেটিক নয় কিন্তু। হ্যাঁ, জেনে কি করে বুঝলাম? ধরো একটা টুইন হয়েছে, কারো ডায়াবেটিক হলো, কারো ডায়াবেটিক হলো না, এক্ষেত্রে বোঝা যাচ্ছে এটা জেনেটিক নয়, দুজনেরই হতো। এটা হচ্ছে ছোটবেলায় কোনো বিশেষ ভাইরাল ইনফেকশনে বা অন্য বিশেষ কোনো ইনফেকশনে প্যানক্রিয়াসের 80% বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আমরা যখন গ্লুকোজ ইনটেক করি, অর্থাৎ খাবার ইনটেক করি, আলটিমেট গ্লুকোজ হিসেবে রক্তে মেশে। সেই গ্লুকোজ প্রতিটা সেলের দরকার হয় তার কার্যক্রমের জন্য। আর ওই গ্লুকোজের লেভেলটা ঠিক রাখতে হবে, 120 মধ্যে রাখতে হবে। ওই গ্লুকোজকে সেলে ঢোকাবার জন্য, যা সেলে ঢোকাবার জন্য ইনসুলিনের প্রয়োজন। আর ইনসুলিনটা পাওয়া যায় প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াসে বিটা সেল আছে টেলে,
তেলের সাইডে বিটা সেল আছে, বিটা সেল থেকে ইনসুলিন সিক্রিশন হয়। তো টাইপ 1 যারা, তাদের 80% প্যাঙ্ক্রিয়াস নষ্ট, বিটা সেলের সেলগুলো যদি নষ্ট হয়ে যায়, আচ্ছা, সুতরাং তাদের পক্ষে ইঞ্জেকশন ছাড়া কোনো উপায় উপায় থাকে থাকে না। না। ফ্রম বিগিনিং টু এন্ড তার ইঞ্জেকশনের উপরই থাকবে, মানে ওষুধের ওপর কোনো মেডিসিন কোনো কাজ করে না আপ টু ডেট। আর যেটা খুব বেশি চিন্তিত আমরা, টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 এটা জেনেটিক এবং বংশক্রমে চলে আসে। এর সংখ্যা ভারতবর্ষে প্রচন্ড বেড়ে যাচ্ছে এবং দ্বিতীয় পজিশনে মোটামুটি আছে এখন, চীনের থেকেও উপরে। চীনকে সাপ্রেস করে দিচ্ছে। আচ্ছা, আর এখন তো তোমরা জানো, লোক সংখ্যা হিসেবে চীনের থেকেও ভারত এগিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 145 কোটি হয়েছে চীন, সেক্ষেত্রে 142 কোটি। আর এই যে ভারতবর্ষের মধ্যে 101 মিলিয়ন ডায়াবেটিক পেশেন্ট এভিডেন্ট, আচ্ছা, আর 3600 মিলিয়ন প্রি ডায়াবেটিক পেশেন্ট আছে, যারা জানেই না ডায়াবেটিস আছে। ডায়াবেটিস আছে। এই জন্য কি হয়, কিছু কিছু ক্যাম্প হয় না, ওই ক্যাম্পে দেখা যায় যে ওদের হাই ডায়াবেটিস ও তো পেলো। যেমন কালকে আমার পেশেন্ট চেম্বারে একটা পেশেন্ট এলো, জীবনে জানে না ওর ডায়াবেটিস আছে। তার ফাস্টিং হচ্ছে 360 আর পিপি হচ্ছে 500। তাহলে তো আর জানেই না, অন্য রোগে ভুগছে। কিন্তু অন্য রোগে ভুগছে থেকে টোটাল যে টেস্টগুলি করা হয় তার মধ্যে সুগার রাখতেই হয় আমাদের। তখন দেখা গেল যে ওর ডায়াবেটিক পেশেন্ট, সেই জন্য ওটা ছাড়ছে না, রোগটা ছাড়ছে না, কমছে না, জ্বরও কমছে না, আর ইনফেকশনটাও কমছে না। তখন ওই তাকে ডায়াবেটিক ট্রিটমেন্ট দিতে হবে। ইনফ্যাক্ট ডায়াবেটিসের হওয়ার অনেকগুলি কারণ আছে, হ্যাঁ, সে কারণগুলি কি হ্যাঁ, শুনলে স্যার। ভালো হয়। কারণগুলো ডায়াবেটিক প্রথম কারণ হচ্ছে, প্রথম হলো কনজেনিটাল। এইভাবে মানে ওরা বংশগতভাবে ডায়াবেটিক, তার কারণ হচ্ছে যে ওদের বিটা সেলে যে কনসেন্ট্রেশন সেটা কম থাকে, যার ফলে যতটুকু ইনসুলিন প্রয়োজন হয় তা সেটা দিতে পারে না। আচ্ছা, এই একটা বিশেষ কারণ। তাহলে ইনসুলিন ইনসাফিসিয়েন্সি, ঠিক আছে, তার একটা কারণ হলো। 2 নম্বর, যে ইনসুলিনটা যে সেলে ঢুকবে, যে ইনসুলিনটা, সেইখানে আবার রিসেপ্টর কাজ করে, আচ্ছা, রিসেপ্টর ফেলিয়ার। ওদিকে ইনসুলিন ঠিকঠাক কাজ করছে, পেশেন্ট প্রচুর পরিমাণে আছে, পেশেন্ট এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু ওইখানে গিয়ে রিসেপ্টর কিন্তু চিনতে পারছে না তাকে, রিসেপ্টর ফেলিওর। এর একটা কাজ আছে, এই একটা কারণ হতে পারে। আর হচ্ছে ইউটিলাইজেশন হচ্ছে না, আচ্ছা, এই আরেকটা কারণ। 3 রকম কারণ। 4 রকম হচ্ছে, এখন বর্তমান যুগে যেটা বলছে, নিউক্লিয়াসের মধ্যেই গন্ডগোল। এটা সেলের নিউক্লিয়াসেই প্রবলেম, সেই নিউক্লিয়াস ঠিক মতো আইডেন্টিফাই করতে পারছে না যে ইনসুলিন কি না, এই জন্য তার কাজও হচ্ছে না। এই অনেকগুলি কারণ নিয়ে মোটামুটি একটা ডায়াবেটিক পেশেন্ট আমাদের কাছে আসে। ডায়াবেটিককে আমরা বলি মেটাবলিক সিন্ড্রোমের মধ্যে একটা। কারণ ডায়াবেটিস থাকলে পরে, ধরো প্রথম আমার কাছে একটা পেশেন্ট এলো যে তার শুধু ডায়াবেটিস, দেখা যায় 3 বছর যদি তার ডায়াবেটিস থাকে, তার হাইপার টেনশন ডেভেলপ করে। তো ডায়াবেটিক, হাইপার টেনশন, এইদিকে পুরো তাদের আমরা করি কি, যত রকম পরীক্ষা আছে সিন্ড্রোমের, মেটাবলিক সিন্ড্রোমের, সবগুলি টেস্ট করি। দেখা যায় তাদের ডিসলিপিডিমিয়া আছে, কোলেস্টেরল, ট্রাইগ্লিসাইড হাই, খুব হাই হয়ে গেছে, ইউরিক অ্যাসিড হাই, এইগুলি সব মিলিয়ে একটা সিন্ড্রোমের মতো কাজ করে। ডায়াবেটিস আগেকার দিনে, ধরো তোমার 2007 এরকম সময় ডায়াবেটিস যাদের হতো, তাদের একটাই কথা বলা হতো ডাক্তারদের, সমস্ত যে সমস্ত জায়গায় আলোচনা হতো ডায়াবেটিস নিয়ে, একটা কথাই বলা হতো, যে কোনোভাবে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করো। আচ্ছা, কিন্তু পরবর্তীকালে এই যে সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে, বলছে না, ডায়াবেটিস কন্ট্রোল হলো, কিন্তু ইনসাইডে সাইলেন্টলি যে কিলার ডায়াবেটিস, যাদের হার্ট, কিডনি, নার্ভ, চোখ এইগুলিকে নষ্ট করতে চলেছে, সেগুলি তো ক্লিয়ার হলো না। না, এখন বর্তমান যুগে এমন ওষুধ বেরোচ্ছে বা বেরিয়ে গেছে, যেগুলিকে দিয়ে আমরা ডায়াবেটিস তো কন্ট্রোল করবোই, এট দ্য সেম টাইম অন্যান্য যে গন্ডগোলগুলো হতে পারে, হার্টকে প্রোটেকশন, হ্যাঁ, কিডনিকে প্রোটেকশন, নার্ভকে প্রোটেকশন, সব দিয়ে একত্রিতভাবে ডায়াবেটিক পেশেন্টকে চিকিৎসা করতে হয়। আচ্ছা। তো স্যার, ডায়াবেটিস পেশেন্টরা বুঝবে কি করে যে তাদের ডায়াবেটিস হয়েছে, মানে লক্ষণ কি কি হয়? এটা খুব ভ্যালিড কোশ্চেন। মানে প্রত্যেকে সমান তোমার ম্যানিফেস্টেশন হয় না, আচ্ছা, এক একদিন এক এক রকম ম্যানিফেস্টেশন। আমার কাছে বেশ পেশেন্ট এসছে, কিচ্ছু না, শুধু তার গা হাত পা প্রচন্ড চুলকায়, ইচিং একটা প্রবলেম। তার থেকে আমি সুগার করলাম, হাই সুগার,
একটা হতে পারে। কিন্তু প্রধান যেগুলি নিয়ে আসে, এক্সেসিভ থার্স্ট, পলিউরিয়া, মানে বারবার পেচ্ছাপ করতে যাবে, বারবার খাবে জল, বারবার খাওয়ারও খাবে, এবং উইকনেস অ্যাট দ্য সেম টাইম, ওয়েট লস, এগুলি দেখা যায়। কিছু কিছু পেশেন্ট দেখা যায় শুধু ওয়েট লস, আর কিচ্ছু বলে না। এটা বলতে পারে। কেউ কেউ বলে যে না আমার ঘুম হচ্ছে না, হ্যাঁ আমার অসুবিধা হচ্ছে। কেউ বলে আমার পেচ্ছাপ বারে বারে যে রাত্রিবেলা অন্তত 5-6 বার আগে উঠতে হয় পেচ্ছাপ করার জন্য, ইউরিন পাস করার জন্য 5-6 বার উঠতে হয়। তো এইগুলি এক একটা পেশেন্ট এক এক রকম ভাবে আসে। নিয়ম হচ্ছে, এখন বর্তমান নিয়ম যেটা হয়ে গেছে, যে কিছু নিয়ে আসুক না কেন সুগার তার করতেই হবে, সুগার করতেই হবে। সুগার দ্য মেইন কজ অফ ডিফারেন্ট, এই হচ্ছে আসল ব্যাপার। আগে যেমন সুগার বয়স্কদের বা এদের হতো, কিন্তু এখন বাচ্চাদেরও শোনা যাচ্ছে যে সুগার হচ্ছে। সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন। বাচ্চাদের মানে তুমি ধরো একদম ইনফেন্টাইল যদি হয়, বা একদম ধরো 1-2 বছর যদি হয়, সেটা তোমার এই ডায়াবেটিস 2 হবে না। সেটা প্রথমেই বললাম ডায়াবেটিস 1। ডায়াবেটিস 1 এর ট্রিটমেন্টটা অন্যরকম, ইনসুলিন ডিপেন্ডেন্ট। তাহলে হয়ে গেলে একটা দুটো ভাগ অন্যভাবে যদি করি, যদি ডায়াবেটিস 1 ডায়াবেটিস 2 না করে যদি অন্যভাবে করি ইনসুলিন ডিপেন্ডেন্ট, ইনসুলিন নন ডিপেন্ডেন্ট, তাদের পরবর্তীকালে ইনসুলিন লাগতে পারে, কিন্তু ইনিশিয়ালি তাদের ইনসুলিন লাগছে, এরকম একটা হতে পারে। তো তুমি বলছো কি প্রশ্নটা তোমার চাই? বাচ্চাদেরও এখন, বাচ্চাদের ইউজুয়ালি 40 ইয়ার্স এর পরে কিন্তু প্রবণতাটা ভীষণ বেশি থাকে। 40 ইয়ার্স এর পরে যে কোনো ব্যক্তি যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর অনেক ক্ষেত্রে আমরা দেখেছি 20 বছর বয়সেও তারা আমাদের কাছে আছে ডায়াবেটিস। সেটাও দেখা যায় টাইপ 2 ডায়াবেটিস। কিভাবে বুঝবো যে এটা টাইপ 2 না টাইপ 1, খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের কাছে যেটা আসে, পেশেন্ট যেগুলো আসে, প্রথমে আমরা ইনসুলিন টেস্ট করি, ফাস্টিং ইনসুলিন, খালি পেটে ইনসুলিন টেস্ট করি, আর খাওয়ার 2 ঘন্টা পরে পোস্ট প্যান্ড্রিয়াল ইনসুলিন দেখি, দেখা যায় খুব কম আছে। সেক্ষেত্রে বোঝা যায় ইনসুলিন ডেফিসিয়েন্সির জন্য এটা হয়েছে। যদি বেশি থাকে তাহলে দেখতে হবে অন্যান্য রিসেপ্টর ফেলিওর, ইউটিলাইজেশন ডেফিসিয়েন্সি, এইগুলি তখন চিন্তা ভাবনা করতে হবে। নিউক্লিয়ার কোনো পাইব্লোমেটি আছে কিনা সেগুলি দেখতে হবে। তো এই দুটো প্রধান কারণ। আর সঙ্গে সি পেপটাইড একটা এস্টিমেশন হয় ব্লাডের মধ্যে থেকে। যদি সি পেপটাইড বেশি থাকে তখন ইনসুলিন তার বেশি আছে। যদি ইনসুলিন কস্টলি, সকলের পক্ষে করা সম্ভব না, কিন্তু একটাই টেস্ট করি আমি, সি পেপটাইড করবো। সি পেপটাইড করলে আমি বুঝতে পারবো যে তার ইনসুলিন কতটা বেরোচ্ছে না বেরোচ্ছে, মোটামুটি আইডিয়া পাওয়া যাবে। প্রপোর্শনালি বাড়ে। যদি ইনসুলিন বেশি থাকে সি পেপটাইড বেশি থাকে, যদি সি পেপটাইড ভীষণ কম থাকে আমার চলে যেতে হবে ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ইনসুলিন দিতে হবে সেক্ষেত্রে। হ্যাঁ, তার মানে এই নয় আমি ফাস্টিং পিপি করবো না, ওটা তো করবোই, সঙ্গে সি পেপটাইড টেস্টটাও আমরা করতে হবে। যাদের ইনসুলিন স্টার্ট হয়ে যায় সেটা কি লং টাইম অবধি ইনসুলিন? এটা একটা ভালো কোশ্চেন। ইনসুলিন আমরা কখন ইউজ করি? যখন ধরো কনভেনশনাল যে ট্রিটমেন্ট রয়েছে, মানে ট্যাবলেট বলো, ক্যাপসুল বলো, এগুলি দিয়ে যখন আমরা ট্রিট করি পেশেন্টদের, করতে করতে দেখা গেল যে একসময় ওই সব ওষুধ খেয়েও পেশেন্টকে সুগারটা নর্মাল করতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা ইনসুলিনে যেতে বাধ্য হব, 1 নম্বর। 2 নম্বর, একটা ইনফেকশন কমছে না, সেক্ষেত্রে যেতে বাধ্য হব। হাই সুগার পেশেন্ট, অপারেশন করতে হবে, ইনসুলিন দিতে বাধ্য হব, ঠিক আছে। কিন্তু ইনসুলিন দিলে একটা মজা আছে, যে সমস্ত পেশেন্টকে আমরা ট্যাবলেট দিয়ে ইনসুলিন বের করি তো হুইপ করা হয়। এখন ধরো ইনসুলিন কম আছে, স্টোরেজের মধ্যে ইনসুলিন কম আছে, হুইপ করে বের করছি, কতদিন হুইপ করে ইনসুলিন বের করবে? টাইম তো ফেলিওর। ওই সময় আমাদের ইনসুলিন ইউজ করতে হয়। তাই যখন তোমার কথা উত্তর হচ্ছে, যখন ট্যাবলেট আর কাজ করছে না, তখন ইনসুলিন না দিলে ওই ডায়াবেটিক জনিত যে আলাদা কারণগুলি হার্ট, কিডনি, আই, নার্ভকে ড্যামেজ করে, সেগুলি প্রিভেন্ট করার জন্য ইনসুলিন খুব তাড়াতাড়ি আরম্ভ করা উচিত। আর ওটা লং টাইমের জন্য? এটা আরেকটা প্রশ্ন, প্রশ্ন। ইনসুলিন তখন তুমি দিচ্ছ, তখন ওই বিটা সেল রেস্ট পাচ্ছে, তাই তো? বিটা সেলকে আমরা হ্যামার করছি না তো, ওষুধ দিয়ে হ্যামার করে ইনসুলিন বের করছি না তো। তো সেই ক্ষেত্রে দেখতে হবে, যদি আমি বেশ কিছুদিন ইনসুলিন ব্যবহার করি, তার বিশাল রেস্ট পাচ্ছে, রেস্ট হলে ওরা আবার ইনসুলিন দেওয়ার একটা প্রবণতায় ফিরে আসে।
সেই ক্ষেত্রে আবার দেখতে হয় কিছুদিন যে ঠিক আছে ইনসুলিনটা একটু বন্ধ করি, ডোজটা কমিয়ে দিই, কমিয়ে 3 বার নিশ্চয়ই রাতে 2 বার করে দিই, 1 বার করে দিই আর 2 বার ট্যাবলেট দিই, তাতে কন্ট্রোল হচ্ছে কিনা। তাতেও যদি কন্ট্রোল না হয় তাহলে পুরোপুরি ইনসুলিন দিতেই হবে। আচ্ছা, তো স্যার ডায়াবেটিসে কি কি খাওয়া খাওয়া মানে দেখো, ডায়েট কি কি থাকে? ডায়েট মানে একটা কথা তোমাকে মনেই রাখতে হবে, সুগারটা একেবারে ছেড়ে দিতে হবে, তাকে কিচ্ছু করার নেই। হ্যাঁ, সুগারটা ছাড়তে হবে। এখন মনে করো বাড়ির সকলে মিলে একটা জায়গায় গেছে, প্রত্যেককে মিষ্টি দিয়েছে, প্রত্যেকে খাচ্ছে, ও খাচ্ছে, অড লুকিং, সেক্ষেত্রে সে একটা মিষ্টি খাবে, খেতে পারে, রাতে একটা রুটি কম খাবে। মোটামুটি ডায়েট তোমার মেকআপ করতেই হবে। তবে আমরা যেটা বলি ডায়াবেটিক পেশেন্টের জন্য কম কম করে বেশি বারে খাওয়া, কম কম করে বেশি বার খাবে। আমরা ইউজুয়ালি 4 বার খাই, সকাল, দুপুর, বিকেল, রাত্রি, কেউ বিকেলটা খাই না। ডায়াবেটিসের ক্ষেত্রে খাওয়াটা খুব জরুরি। প্রতিটা খাওয়ার সঙ্গে সঙ্গে ওরা নিজেরাই ইনসুলিন বের করতে সাহায্য করে, এই একটা ব্যাপার রয়েছে। হাঁটা, ওয়াকিং 3 কিলোমিটার অ্যাটলিস্ট, সে সকালবেলা হোক বিকেলবেলা হোক, কোনো টাইম নেই, হ্যাঁ, তাকে হাঁটতেই হবে। যদি হাঁটতে পারে খুব ভালো হয়। হাঁটলে পরে কি হয়, তো ওই হাঁটার সময় একটু মাসেল ইস্কিমিয়া হয়, যদি ইনসুলিন ছাড়াই সুগারটা সেলের মধ্যে ঢুকে যায়, সেক্ষেত্রে অনেকটা বেনিফিট হয়। এবং সুগার তো একা আসে না, সঙ্গে যে আরো সিন্ড্রোমের যে বাদবাকি জিনিসগুলি রয়েছে সেগুলিও তাড়াতাড়ি ব্লাড থেকে সরে যায়। ধন্যবাদ ডক্টর সমীর কুমার ঘোষকে আমাদের সাথে তো গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, আপনারা যদি চান ডক্টর এস.কে ঘোষের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজেই বাড়ি বসে। যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। আর উপকার একটি অ্যাপ যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। ধন্যবাদ। আমি ডক্টর সমীর কুমার ঘোষ, আপনাদের অশেষ ধন্যবাদ যারা এতক্ষণ শুনলেন। এটা জানতে পারলেন যে উপকার একটা বিশেষ অ্যাপ, যা ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ, এবং শুধু ডায়াবেটিস না, সমস্ত বিভাগে ওরা কাজ করছে। যদি আপনার মনে হয় বা আপনারা যদি এই আজকের এই অনুষ্ঠান দেখে যদি আমার কাছে আসার কোনো রকম প্রবণতা থাকে, তাহলে আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি এবং একটু চক আউট করে দিচ্ছি কিভাবে আসবেন। আমি থাকি বেলঘরিয়াতে। বেলঘরিয়ায় রথতলা থেকে কিছুটা হাঁটলে পরে যে কাউকে জিজ্ঞেস করলে বসন্ত বিহার এই কমপ্লেক্সের নাম বলতে হবে। কমপ্লেক্সের মধ্যে যাকে জিজ্ঞেস করবেন ডক্টর ঘোষের চেম্বার কোথায় বা বাড়ি কোথায়, বাড়িতে চেম্বার আছে, এখন বাড়ির চেম্বার থেকে আমি বলছি, তাহলে তারা দেখিয়ে দেবে, তারা গাইড করে দেবে আপনাকে। আসবেন, দেখতে পাবেন লোকজন বসে আছে, বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ, এটা ডক্টর ঘোষেরই চেম্বার। এইভাবে আপনারা আসতে পারেন। আর এটা আসতে গেলে আমি বলবো সঠিক জায়গা হচ্ছে উপকার। উপকারের মাধ্যমেই আপনার আসলে পরে ওরা গাইড করে দেবে আপনার আরো ভালো করে। তো এই যে অ্যাপটা যে বের করেছে উপকার গাইডলাইন অর যা বলুন না কেন, অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ, হ্যাঁ, ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ, যা বলুন না কেন, কথাটা একই দাঁড়ায়। আপনারা উপকারের মাধ্যমে আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন তারা নিশ্চিতভাবে আপনাদের জানিয়ে দেবে, এটা আপনাদের পক্ষে ভালো হবে। ওইভাবেই আসলে সুবিধা হবে, কারণ ওরা যখন আসবেন তখন ওরা আমাদেরকে জানিয়ে দেবে, আমরা আগে থেকে আপনার নামটা লিখিয়ে রাখতে পারবো। এটা একটা অ্যাডভান্টেজ জায়গায় থাকবেন আপনারা। না হলে আপনি এলেন 2 ঘন্টা হয়তো বসেই থাকতে হলো, এটা একটা অস্বস্তিকর অবস্থা। তো এইভাবে উপকার যে কাজ করছে, যে অ্যাপ বের করেছে এবং তার মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে যাচ্ছে এবং তাদের উপকারের জন্যই করছে, এটা মাথায় রেখে উপকারকে ধন্যবাদ জানাই। এইরকম একটা প্রচেষ্টা সার্থক তোমাদের। ধন্যবাদ।